নমস্কার, আজ আপনাদের সামনে একটি রহস্যময় ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির নাম আশা মঞ্জিলে এক রাত, পৃথ্বীরাজ সেনের লেখা। সারাদিন খাটাখাটনি শেষ করে সবেমাত্র বাড়িতে পা রেখেছেন ডাক্তার যাদব। সঙ্গে সঙ্গে তার দূরাভাস ঝমঝম শব্দে বেজে ওঠে। একটু বিরক্তির বঙ্কিম রেখা দেখা দেয় তার মুখে। পরেক্ষণেই সামলে নিলেন তিনি। যেদিন থেকে ডাক্তারিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, সেদিন থেকে ডাক্তার যাদব জানেন তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এভাবে অন্যের কাজে নিবেদন করতে হবে। ডাক্তারদের ব্যক্তিগত অনুভূতি বলতে কিছু থাকতে নেই। রিসিভার তুললেন ডাক্তার যাদব। যিনি কথা বলছিলেন, বোঝা যাচ্ছে তার কণ্ঠস্বরের মধ্যে উদ্বেগ ঝরে পড়েছে। ডাক্তারবাবু, আপনাকে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। আমার 10 বছরের মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তার যাদব ঘড়ি দেখলেন, 8টা বেজে গেছে। শীতের রাত, আর রাঁচি শহরের শীতটা বেশ জাঁকিয়ে পড়ে ডিসেম্বরের শেষে। পাতলা একটা কুয়াশার আস্তরণ জমে আছে চারপাশ। তবুও যেতে হবে তাকে। ড্রাইভারকে বললেন গাড়ি রেডি করতে। সামান্য কিছু খাবার খেয়ে আবার তৈরি হতে হলো ডাক্তার যাদবকে। রাজেন্দ্র মেডিকেল কলেজের নামকরা অধ্যাপক তিনি। রাঁচি শহরে যে সমস্ত ডাক্তারদের নাম আছে, তাদের মধ্যে সবার আগে ডাক্তার বিক্রম যাদবের কথা বলতে হয়। তৈরি ছিল সহকারী অনিশ কুমার। এ মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র। এই ছেলেটার মধ্যে একটা নতুন সম্ভাবনা দেখেছেন ডাক্তার যাদব। যখন কোনো ক্রিটিক্যাল কেসে তিনি যান, সঙ্গে থাকে অনিশ। আজ সকালে 2টো অপারেশন করতে হয়েছে ডাক্তার যাদবকে। একটা 7 বছরের বাচ্চা ছেলেকে চাপা দিয়েছে হন্তারক ট্রাক। 2টি পাকে অ্যাম্পিউট করতে হলো। ছেলেটির ভবিষ্যৎ কি হবে সে কথা চিন্তা করে ক্ষণকালের জন্য বিষণ্ণ হয়ে গিয়েছিলেন তিনি। আর এক বৃদ্ধ মানুষ 4 তলা থেকে মাটিতে পড়ে গেছে। মাথায় হেমারেজ শুরু হয়ে গেছে। বোধহয় বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তারদের এ তো প্রতিদিন এমন কত শত শত মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়। যদি তাদের ব্যক্তিগত জীবনকে এইসব ঘটনায় আচ্ছন্ন করত, তাহলে তো তারা আর কোনোভাবেই কাজ করতে পারতেন না। ঠিকানা তিনি জেনে নিয়েছিলেন টেলিফোনে। অশোকনগর থেকে হারমু কলোনি। দূরত্বটা খুব বেশি নয়, কিন্তু শীতের রাত হওয়াতে পথঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। 2-একটা দোকানে আলো টিমটিম করছে, সিগারেটের দোকান খোলা। এছাড়া আর কোনো জনমানুষের চিহ্ন নেই। চোখের সামনে শহরটা কেমন যেন বদলে গেল। আগে শীতের সময় নানান জায়গায় অসংখ্য ট্যুরিস্ট বেড়াতে আসতো এখানে। তারা মাতিয়ে রাখতেন রাতের রাঁচিকে। কিন্তু গত কয়েক বছর ধরে ট্যুরিস্টদের সংখ্যাটা কেন জানি না কমে গেছে, আগের থেকে অনেক কম। হারমু শ্মশানের পাশে তীর তীর করে বয়ে চলেছে হারমু নদী। এখানে তৈরি হয়েছে মধ্যবিত্তদের একাধিক ফ্ল্যাট। পাশে একটা পোড়ো বাড়ির সামনে এসে জিপ দাঁড়ালো। হেডলাইটের আলো জ্বেলে দিলেন ডাক্তার যাদব। ড্রাইভারকে বললেন হর্ন দিতে। আলোতে দেখা গেল হিন্দি হরফে লেখা আছে আশা মঞ্জিল। ফলকটার ওপর ধুলো জমেছে। বোঝা যাচ্ছে গৃহকর্তার অবস্থা খুব একটা ভালো নয়। ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল সিংহ দরজা। ভেতর থেকে টর্চ হাতে বেরিয়ে এলো এক ভদ্রলোক। চেহারা দেখে বোঝা গেল সে বোধহয় অনেক অভিজ্ঞতার সাক্ষী। কেননা তার সাদা পাকা চুল, কপালের বলিরেখা, ছিন্নকল্পিত হাতের ফেলে আসা শতাব্দীর স্মৃতির চিহ্ন মাখা। সে বলল, আইয়ে ডাক্তার সাহেব, পাদারিয়ে। আপনি কে? আপনার কি পরিচয়? ডাক্তার বিক্রম যাদব জানতে চাইলেন। সে হেসে মাথা নিচু করে থাকলো। আমার নাম শিবপ্রসাদ, আর আমি হলাম এই বাড়ির কেয়ারটেকার। আর যিনি আমাকে ফোন করেছিলেন, কই তাকে তো দেখছি না। তিনি কোথায় গেলেন? ডাক্তার যাদবের কণ্ঠে ঝরে পড়েছে একটুখানি উৎকণ্ঠা। সেটা অনুমান করে
শিবপ্রসাদ হাত কসলাতে কসলাতে বলে, উনি ওনার মেয়ের কাছে বসে আছে, আর দেরি করবেন না, একটু উপরে যেতে হবে আপনাদের। তা আলো নেই কেন? প্রশ্নটা সহসা এসে আঘাত করলো ডাক্তার যাদবকে। সেটা বোধ হয় আগাম অনুমান করতে পেরেছিল শিবপ্রসাদ। কণ্ঠের মধ্যে লজ্জায় সুর এনে বলে, অনেকদিন ধরে বিল বাকি ছিল, তাই ইলেকট্রিক অফিস থেকে লাইনটা কেটে দিয়ে গেছে। তা আপনি কিছু ভাববেন না, আমাদের হ্যাচাকের ব্যবস্থা আছে, রোগী দেখতে কোনো অসুবিধা হবে না। এখন কি চিতাতে কোনো মানুষের লাশ পড়ছে? কেননা নাকে একটা পোড়া মাংসের গন্ধ পেলেন ডাক্তার যাদব। হতেও পারে। পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলেন। বিরাট বাগান। বাগান না বললেও জঙ্গল বললে বোধহয় ঠিক হয়। পাতার উপর মরমরিয়ে শব্দ তুলে এগিয়ে চললেন তিনি। তার থেকে একটু তফাতে অনুগত ছাত্র অনিশ কুমার। কাঠের সিঁড়ি ভাঙা নড়বড় করছে, যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। মাঝে মধ্যে এমন কত যে অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াতে হয় তাকে। একটু আগে এগিয়ে চলেছে শিবপ্রসাদ, তার হাতে ধরে একটা লণ্ঠন। কাঁচটা খুবই অপরিষ্কার, ধূসকালি দাগ পড়েছে। লণ্ঠনের অনুজ্জ্বল আলোতে দেওয়ালের ওপর নিজের ভৌতিক ছায়া দেখে হঠাৎ কেমন আতঙ্কিত হয়ে গেলেন ডাক্তার যাদব। দোতলায় এসে দাঁড়ালেন। এখানে সেখানে আগাছা জন্মেছে। ঘরের মেঝেতে পুরো ধুলোর আস্তরণ। এ বাড়িতে কি মানুষ থাকে? বিরাট একটা শোবার ঘর, তার ঠিক মধ্যিখানে একটি পালঙ্ক পাতা। পালঙ্কের ওপর বসে আছেন এক পৌর মানুষ। তার সমস্ত শরীর উদ্বেগে থরথর করে কাঁপছে। তিনি একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন অপলক। ডাক্তার যাদব দ্রুত পায়ে গিয়ে বসলেন পালঙ্কে। তাকালেন মেয়েটার দিকে। কতবা বয়স হবে, বছর 12-13 বোধ হয়। হঠাৎ দেখলে মনে হয় যে একটা পাষাণ প্রতিমা নিদ্রায় মগ্ন। এখন মেয়েটি ঘুমিয়ে আছে, তার দুই চোখই বন্ধ। ডাক্তার যাদব জানতে চাইলেন যে ভদ্রলোক ফোন করেছিলেন। তিনি কথা বললেন, আমার নাম সুন্দরলাল, আর এ আমার একমাত্র মেয়ে রেশমি। বাড়ি ফুটফুটে মেয়ে ছিল আমার ডাক্তারবাবু, কিন্তু গত 6 মাস ধরে আমি একটা ওর মধ্যে আশ্চর্য পরিবর্তন দেখছি। যেমন খাওয়াতে রুচি নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাতে মন নেই, সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে, আর মনে মনে কি যেন বিড়বিড় করে বলে। তবে কি মনোরোগের পেশেন্ট? হতেও পারে, তবে পুরো কেস হিস্ট্রিটা শুনতে হবে আমাকে, তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে পৌঁছানো যাবে। ডাক্তার যাদব একটা সিগারেট ধরালেন। পালঙ্কে বসে বসে বলতে থাকেন, আপনি কোনো কিছু গোপন না করে আমাকে সবকিছু খুলে বলুন মিস্টার সুন্দরলাল। সুন্দরলাল বলতে থাকেন, 6 মাস আগের কথা ডাক্তার সাহেব। মেয়ে আমার পাশেই ঘুমাচ্ছিল, হঠাৎ মাঝরাতে প্রচন্ড চিৎকার করে উঠল সে। আমার ঘুম ভেঙে যায় সেই চিৎকারে। আমি তাকিয়ে দেখি মেয়ের দিকে, মনে হয় সে যেন চোখের সামনে একটা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য সে দেখছে, যার জন্য সে এমন করে চিৎকার করে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, রেশমিমা কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছিস না কোথাও লেগেছে তোর? এখানে বলে রাখি ডাক্তারবাবু, আমার মেয়ের যখন 3 বছর বয়স, তখন ওর মা একটা দৈবিক দুর্ঘটনায় মারা যায়। কুয়োর মধ্যে জল তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় কুয়োর মধ্যে। অনেক চেষ্টা করেছিলাম তাকে বাঁচাতে, কিন্তু পারিনি। আমি ভাবলাম মায়ের কথা মনে পড়েছে রেশমির, তাই সে মাঝরাতে এমন করে চেঁচিয়ে উঠেছে। রেশমি কোনো কথা বলল না। দেখলাম তার চোখের কোণ থেকে এক ফোঁটা জলের রেখা বেরিয়ে এসেছে। তার মানে মনের ভেতরে কোথাও একটা কষ্ট হচ্ছে তার। মার কথা মনে করছে কি? সে রাতে আমি অনেকক্ষণ পর্যন্ত জেগেছিলাম। রেশমির মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম একেবারে শেষ দিকে, যখন এই ভোরের আলো ফুটবো ফুটবো করছিল, তখনই ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর থেকে রেশমি কেমন যেন হয়ে গেছে। আগে সারাদিন আমার সঙ্গে গল্প করত, এবার কেমন যেন ধীরে ধীরে একদম চুপ হয়ে গেল। দিন 15 বাদে ঠিক এমনই এক রাতে আবার সে একই ঘটনা ঘটল। তবে এবার ঘটনার আকস্মিকতা আরও অনেক বেশি ছিল, কেননা
অনেকক্ষণ বিছানায় শুয়ে ছটফট করেছিল রেশমি। আমি বারবার তার নাম ধরে ডাকা সত্ত্বেও সে কোনো সাড়া দিতে পারেনি। আমি ভাবলাম ওকে বোধহয় কোনো ভূতে ধরেছে, তাই স্থানীয় একটা ওঝাকে ডেকে নিয়ে আসলাম। সেও অনেক চেষ্টা করলো, লঙ্কা পুড়িয়ে ঝাঁটা মেরে সে ভূত তাড়ালো। ভাবলাম যাক, বিদায় হয়েছে পেতাত্তার দল। দীর্ঘ 200 বছর বয়স হলো এই বাড়িটার। আমি বাড়িটা যার কাছ থেকে কিনেছিলাম তিনি ছিলেন একজন কাঠের ব্যবসায়ী। তার মুখ থেকেই শুনেছিলাম এই বাড়ির বাতাসে নাকি ফিসফিসানি কণ্ঠ শোনা যায়। আবার গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে রেশমির এই অসুস্থতার লক্ষণ। এখন প্রতি রাতেই চিৎকার করে ওঠে। আর আমি গত রাত্রে আমি যা দেখেছি ডাক্তারবাবু, আমার গায়ের রক্ত একদম হিম হয়ে গেছে। এতক্ষণে একটা সূত্রের সন্ধান পেলেন ডাক্তার যাদব। সিগারেট টান দিয়ে তার শেষটুকু গুজে দিলেন অ্যাস্ট্রের মধ্যে। সেখান থেকে উঠতে থাকা ধোঁয়ার দিকে তাকিয়ে বললেন, কি দেখছেন আপনি? আপনি নিজেই সেটা দেখুন। হ্যারিকেনের পোলতেটা একটুখানি উস্কে দিলেন ভদ্রলোক। ডাক্তার বিক্রম যাদব ঝুঁকে পড়ে দেখলেন, আর যা দেখলেন তাতে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যেতে পারে। দেখলেন তিনি ঘুমন্ত রেশমির গলায় দুপাশে দুটি রক্তের বিন্দু। ওখানে কি কোনো চোটাঘাত লেগেছে? জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে বুঝতে পারলেন দাঁত দিয়ে আঘাত করলে যেমন ক্ষতের সৃষ্টি হয়, ঠিক তেমনই ক্ষতচিহ্ন দেখা দিয়েছে সেখানে। তার মানে মধ্যরাতে কোনো অজ্ঞাত আততায়ী কি এসে আক্রমণ করেছে ছোট্ট শিশুটিকে আর শুষে নিচ্ছে তার শরীরের রক্ত। বিজ্ঞানের ছাত্র তিনি, এসব কুসংস্কার আজগবি ধ্যান ধারণাকে প্রশ্রয় দিতে পারেন কি? মনের এই অনুমানটা যেই তিনি শুনিয়েছেন অনিশ কুমারকে, সঙ্গে সঙ্গে অনিশ কুমার হেসে হো হো করে উঠল স্যার, আর বলে, আপনার কি হানাবাড়িতে থেকে মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আমার তো মনে হচ্ছে মেয়েটার অ্যানিমা কিছু একটা হয়েছে। ওকে নিয়মিত রক্ত দিতে হবে আর ভালো খাবার খাওয়াতে হবে। তুমি ঠিক বলেছ অনিশ, আমারই কেমন যেন একটু গোলমাল পাকিয়ে যাচ্ছে। আসলে রাঁচি শহরের বুকে এরকম যে একটা মহাজাগিক জিনিস থাকতে পারে তা বুঝতে পারিনি। এবার আবার হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন ডাক্তার যাদব। খুললেন তার অ্যাটাচি কেস, টেথিস্কোপটা বের করলেন। অনেকক্ষণ ধরে মেয়েটির নাড়ি পরীক্ষা করে বুকে পিঠে চেপে চেপে ধরলেন। এবার বোধহয় ঘুম ভাঙল মেয়েটির। খুব ধীরে ধীরে কথা বলছে সে। প্রথমেই বাবার কাছে জানতে চাইল ডাক্তার যাদবের পরিচয়। যখন সে শুনল যে একজন ডাক্তার এসেছে তাকে দেখতে, তখন তার ঠোঁটের কোণে একটুখানি কৌতুকের ছায়া দ্রুত মিলিয়ে গেল। ডাক্তার যাদব অভিজ্ঞ মানুষ, বুঝতে পারলেন তিনি এসব ডাক্তারি শাস্ত্রের ওপর মেয়েটির যে কোনো কারণেই হোক কোনো আস্থা হারিয়ে ফেলেছে। প্যাডের ওপর খসখস করে বেশ কয়েকটা ক্যাপসুলের নাম লিখে দিলেন ডাক্তার যাদব। সঙ্গে দিলেন একটি স্টিমুলেটিং টনিক। তারপর সুন্দরলালের হাতে হাত রেখে হ্যান্ডশেক করার ভঙ্গিতে বললেন, আমি এখন চলি মিস্টার লাল। যদি রাতে কোনো সিমটম খারাপ দেখেন আপনি সঙ্গে সঙ্গে আপনি আমাকে কল করবেন, একদম ভুলবেন না, ঠিক আছে? চলে যাবেন স্যার? সুন্দরলালের কণ্ঠে ঝরে পড়ল অসহায়তা। কেন, কিছু বলবে নাকি? এবার জানতে চাইল অনিশ কুমার। সুন্দরলাল সামনে এসে দাঁড়ালেন, বললেন, আমি ভেবেছিলাম আজ রাতে আপনারা এখানেই থাকবেন। আমি সেরকম বন্দোবস্ত করেছিলাম। বলা তো যায় না কখন কি অঘটন ঘটবে। ভদ্রলোকের কণ্ঠস্বরে এমন একটা অসহায়তার সুর ধ্বনিত হলো যে অনিশ কুমারের মতো প্রফেশনাল যুবককেও স্পর্শ করেছে তা। তিনি তাকালেন ডাক্তার যাদবের মুখের দিকে। ডাক্তার যাদবও এই অভাবিত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেমন যেন হতভম্ব হয়ে গেছেন। বাইরে শীত ক্রমশ বেড়ে চলেছে। মনে হচ্ছে আজ রাতে বোধহয় রাঁচির তাপমাত্রা অনেকখানি নেমে যাবে। সমস্ত শরীর জুড়ে একটা কনকনে অনুভূতি বোধ করলেন ডাক্তার যাদব। ওভারকোটটা আরো ভালোভাবে গায়ের সাথে সেটে দিলেন তিনি। মাথায় পরে নিলেন হ্যাট। চুরুটে আগুন জ্বালাতে জ্বালাতে বললেন তিনি, কিন্তু আমাকে তো যেতেই হবে মিস্টার লাল। তবে আমি কথা দিচ্ছি তেমন কোনো ঘটনা যদি ঘটে থাকে
বা তেমন কোনো ঘটনা যদি ঘটে আপনি অবশ্যই আমাকে ডেকে পাঠাবেন। বেরিয়ে এলেন ডাক্তার যাদব। ড্রাইভার জিপ স্টার্ট করে দিল। রাঁচি শহরের বুক চিরে কুয়াশা মিহি অন্যার মতন এগিয়ে চলল ডাক্তার যাদবের জিপ। অনিশকে সেদিন নিজের বাড়িতেই রেখে দিলেন ডাক্তার যাদব, কেননা তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে আজ রাতে এমন একটা ঘটনা ঘটবে ওই আশা মঞ্জিলে, যাতে আবার সচল হবে দূরভাষ যন্ত্র। খাবার পরে অনেকক্ষণ অনিশের সঙ্গে এই কেস নিয়ে আলোচনা করছিলেন ডাক্তার যাদব। প্রথমে তিনি যে ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সেটা হলো রেশমির গলার দুদিকে দুটি ক্ষত চিহ্ন। কোনো মানুষের দাঁতের আঘাত সে দুটি নয়, কেননা মানুষের দাঁত হলো থ্যাবড়া প্রকৃতির। যদি কোনো মানুষে কামড়ায় তাহলে তো অনেকটা জায়গা জুড়ে থ্যাবড়া প্রকৃতির চিহ্ন হবে, কারণ মানুষের দাঁত তো থ্যাবড়া। এই দাগ দুটো সরু সূচের মতো। তবে কে বা কারা এসে আক্রমণ করছে ছোট্ট মেয়েটাকে, আর কেনই বা করছে? অনিশ কুমারও কিন্তু ডাক্তার যাদবের ছুটে দেওয়ার এসব অনুমান আর প্রশ্নের কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। অনিশ কুমারকে গুড নাইট জানিয়ে ডাক্তার যাদব চলে গেলেন তার বেডরুমে। ওভারকোট খুললেন তিনি। এবার নিশ্চিন্ত নিদ্রার আশ্রয়ে নিজেকে সঁপে দিতে হবে, কেননা ভোর 6টা থেকে শুরু হবে এই কর্মব্যস্ত দিনের পথ চলা। ঘুমিয়ে পড়েছিলেন কি তিনি? রাতের আকাশ জুড়ে যখন শীতল বাতাসের আর্তনাদ বয়ে চলেছে হু হু করে, তখনই ঝমঝম শব্দে বেজে ওঠে তার দুধ সাদা টেলিফোনটা। ঘুমটা ভেঙে গেল অনিশ কুমারের। সেও বুঝতে পেরেছেন যে এখন আশা মঞ্জিলে অভিনীত হচ্ছে এমন এক রক্তঘন নাটক যার জবনিকা একটু পরেই ওঠানো হবে। ফোনে সেই পরিচিত কণ্ঠস্বর সুন্দরলালের। ডাক্তার যাদব বুঝতে পারলেন এক্ষুনি তাকে বেরোতে হবে। স্ত্রীকে সবকিছু জানালেন, সঙ্গে নিলেন লোডেড রিভলভার। চিরদিনই দুঃসাহসে ভর করে পথ হাঁটেন তিনি। যখনই রাতে কোনো রোগীকে দেখতে যায় তখনই সঙ্গে রাখে এই বিশ্বস্ত অনুচরটিকে। লোকে বলে ডাক্তার যাদবের ফিগারের টিপ হলো নির্ভুল। তিনি নাকি শূন্যের মধ্যেও গুলি চালিয়ে অনায়াসে বধ করতে পারে একটি উড়ন্ত পাখিকে। ড্রাইভার জিপ চালিয়ে দিল। তখন মধ্যরাত, পথের প্রান্তরে কেউ জেগে নেই। এমনকি যেসব রাস্তার কুকুরেরা ঘেউ ঘেউ চিৎকার করে সারা রাত ধরে, তারাও একটা নিরাপদ আশ্রয়ে সন্ধানে চলে গেছে। জমাট বাঁধা কুয়াশা, দুহাত দূরে লোককেও চিনতে পারা যাবে না, এমনই ঘনঘোর অবস্থা। এক্সপার্ট ড্রাইভার ধীরে ধীরে জিপটিকে নিয়ে চলেছে হারমুর দিকে। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাটা ছ্যাক করে ওঠে ডাক্তার যাদবের। কুলকুল শব্দে বয়ে চলেছে হারমু নদী। পচা মাংসের দুর্গন্ধ নাকে আসছে। কি আশ্চর্য! এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এতগুলো মানুষ কিভাবে দিন কাটায়? মঞ্জিলের সামনেই দাঁড়িয়ে ছিল শিবপ্রসাদ। বুঝলেন ডাক্তার যাদব যে সে দাঁড়িয়ে আছে তারই প্রতীক্ষাতে। ডাক্তার যাদব ঢুকে পড়লেন। এবার আর অন্ধকারটা আগের মতো ভয়ঙ্কর বলে মনে হচ্ছে না। শিবপ্রসাদের সমস্ত শরীর জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিচু কণ্ঠস্বরে সে বলে, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হয়ে গেল ডাক্তারবাবু। মনে হচ্ছে রেশমিমাকে আর বাঁচানো যাবে না। কেন, কি হয়েছে? সেটা উপরে গিয়েই শুনবেন। এখন তাড়াতাড়ি চলুন। কাঠের সিঁড়িতে বুটের আওয়াজ ধ্বনিত হয়। তারা দুজনেই গিয়ে দেখলেন অস্থিরভাবে পায়চারি করছেন সুন্দরলাল। মাথাটা একটুখানি সামনের দিকে ঝুঁকে পড়েছে। যখন মানুষের মনের আকাশ থেকে আসা সমস্ত তারাগুলি একেবারে নিভে যায়, তখন যে অসীম অন্ধকারে এসে তাকে গ্রাস করে, সুন্দরলালেরও অবস্থা ঠিক তেমনই। ডাক্তার যাদবকে দেখে মনে হয় সে হাতের মুঠোয় স্বর্গ ফিরে পেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, এই একটু আগে সে এসেছিল স্যার। বিশ্বাস করুন, আমি নিজে দেখেছি তাকে। কে এসেছিল? কে? বলুন আমাকে, আপনি নির্ভয়ে আমাকে বলুন, কে এসেছিল?
ডাক্তার যাদব বুঝতে পারলেন মেয়েটির জন্য অতিরিক্ত চিন্তা করে নার্ভ ফেলিওর হয়েছে ভদ্রলোকের। এক্ষুনি খানিকটা ব্রাঞ্জি দিতে পারলে ভালো হতো। সেই নিশিরাতের আগন্তুক অনেকক্ষণ এসেছিল ঘরের মধ্যে। তারপরে সে যখন চলে গেল তখন দেখলাম রেশমির গলায় দুটো লাল রঙের রক্তের স্রোত। সত্যি বলছেন আপনি? ডাক্তার যাদব ঝুঁকে পড়ে পরীক্ষা করলেন রেশমিকে। সত্যি তো, রক্তের স্রোত এখনো খানিকটা জমাট বেঁধে ডালা পাকিয়ে গেছে। মেয়েটি ঘুমিয়ে আছে, তার সমস্ত শরীরে একটা অদ্ভুত প্রশান্তির ছাপ আঁকা। মেয়েটি কি বুঝতে পারছে এমন ভাবে তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঢলে পড়তে হবে? পালস দেখলেন ডাক্তার যাদব, খুব ক্ষীণ হয়ে গেছে, রক্ত চলাচলের মাত্রা কমে গেছে। গম্ভীর হয়ে গেল তার মুখ। ভাবতে বসলেন তিনি। এতদিন ধরে মেডিকেল সায়েন্সে যত লেটেস্ট ইনভেনশন নিয়ে গবেষণা করেছেন সব মুহূর্তে শূন্য বলে মনে হলো তার কাছে। মনে হলো রাঁচির এই ডিসেম্বরের মধ্যরাত, আশা মঞ্জিলের রহস্যঘন মুহূর্ত, ছোট্ট মেয়ে রেশমি, তার চিন্তিত বাবা সুন্দরলাল, বয়সে হার মেনে যাওয়া শিবপ্রসাদ, রচিত হয়েছে এক আশ্চর্য মায়ার পৃথিবী। সেখানে তার অ্যালোপ্যাথের প্রবেশ নিষেধ। বিকট শব্দে একটা পাখি ডেকে উঠল পাশে কোথাও। রাত জাগা পাখিদের এ এক ভারী বদভ্যাস। যখনই আমরা চিন্তার জাল বুনতে থাকি তখনই ছিন্ন করে তাদের বিকট চিৎকারে। অনিশের সাথে পরামর্শ করে ঠিক হলো এই রহস্যের আসল চাবিকাঠি জানতে গেলে সাহায্য নিতে হবে শিবপ্রসাদের। কেননা শিবপ্রসাদের আচরণের মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ তারা ইতিমধ্যেই পেয়েছেন। মনে হচ্ছে লোকটা অনেক কিছু জানে। এইসব ভৌতিক কাহিনীর আড়ালে সত্যি কোনো ঘটনা যদি থাকে সেটা হয়তো বলে দিতে পারে। একটুখানি হাঁক পাড়তেই শিবপ্রসাদ সামনে এসে দাঁড়ালো। চোখের ইঙ্গিতে ডাক্তার যাদব তাকে পাশের ঘরে বসতে বললেন। একটু বাদে তিনিও গিয়ে ঢুকলেন সেই ঘরে, দরজাটা বন্ধ করে দিলেন। তারপর শিবপ্রসাদের চোখের তারার দিকে চোখ রেখে বললেন, দেখুন শিবপ্রসাদ, যদি আমার ডাক্তারিটাই পেশা, তবুও আমার নানান মানুষের সঙ্গে মিশতে মিশতে একটা ধারণা জন্মেছে যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো একটা অভিশপ্ত ব্যাপার আছে। আমার কেবলই মনে হচ্ছে আপনি সেটা জানেন। আপনি কোনো রকম সংকোচ বা ভয় থেকেই মনে হয় সেটা ঘটনাটা বলছেন না। ডাক্তার যাদব দেখলেন তার বলা এসব কথাগুলো শিবপ্রসাদের চেহারার ওপর কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। লোকটি চোখ বন্ধ করে বসে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না এখন তার মনের মধ্যে তোলপাড় হয়ে গেছে কিনা। আবার কণ্ঠস্বরকে আর একটু গম্ভীর করে ডাক্তার যাদব বললেন, রেশমি মাকে আপনি কতখানি ভালোবাসেন? নিশ্চয়ই আপনি আপনার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন। আপনি কি চান মেয়েটি রোজ রাতে এরকম একটা আতঙ্কের মুখোমুখি দাঁড়াক, আর একটু একটু করে মেয়েটির জীবন শক্তি নিঃশেষ হয়ে যাক? এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না শিবপ্রসাদ। হাউমাউ করে কেঁদে উঠল সে। বুক চাপড়ে চাপড়ে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আমি খুন করছি মেয়েটাকে, তিলে তিলে খুন করছি, কিন্তু কি করবো বলুন? যখন আমার মনের মধ্যে এই দানব সত্তাটা জেগে ওঠে তখন আমি আর ঠিক থাকতে পারি না ডাক্তার সাহেব। রোজ রাতে রক্ত পান না করলে আবার খেতে বেটে দেয়। চুলোই যাক মেডিকেল সায়েন্স, এখন আশ্রয় নিতে হবে এই আশ্চর্য প্রেত শাস্ত্রের। ডাক্তার যাদব বসে আছেন। তিনি জানেন একটু বাদেই অভিশপ্ত বৃদ্ধ মানুষটি শুরু করবে তার আত্মকথন। হলেও তাই। মনে হলো শিবপ্রসাদ যেন চোখের সামনে বসে নেই। রচিত হয়েছে যোজন যোজন ব্যবধান। অনেক দূরের কোনো এক অজানা অচেনা শহর থেকে শিবপ্রসাদের মৃদু কণ্ঠস্বর ভেসে এসে পরিবেশন করছে ডাক্তার যাদবের কানের মধ্যে। শিবপ্রসাদ বলতে শুরু করে, যদি সময়ের হাতে হাত রেখে আপনি পিছিয়ে যেতে পারেন এই রাঁচি শহরে 100 বছর আগে, তাহলে আপনি এই রহস্যের সমাধান করতে পারবেন। তখন এই আশা মঞ্জিল সুন্দরলালের দখলে আসেনি, আশা সম্ভবও ছিল না। বাংলা বাড়িটি তৈরি করেছিল জমিদার জ্যোতিপ্রকাশ। দারুণ ডাক সাইটের মানুষ ছিলেন তিনি। লোকে বলে রাতের অন্ধকারে তিনি নাকি মানুষ খুন করে কাঁচা মাংস চিবিয়ে খেতেন। একদিন ঘুরতে ঘুরতে জমিদারের খাসতালুকে পা রেখেছিল এক তান্ত্রিক। বিশাল চেহারা ছিল তার, মুখ ভর্তি দাড়ি, মাথায় জটাধারী চুল,
সে তান্ত্রিক এসে ধনে জ্বালিয়ে তপস্যা শুরু করেন। তখনকার আশা মঞ্জিলের বাগানের কোণে ছিল তার তপস্যা স্থল। দেখতে দেখতে বেশ কিছু চেলাও জুটে গিয়েছিল তার। জ্যোতিপ্রকাশ বুঝতে পেরেছিলেন যে তান্ত্রিককে তার চোখের সামনে থেকে চিরদিনের মতো যদি সরিয়ে না দেওয়া হয় তাহলে তার জনপ্রিয়তায় ভাটা পড়বে। অতএব শুরু হলো এই দুই পুরুষের মধ্যে সমানে সমানে টক্কর। একদিকে জ্যোতিপ্রকাশ আর তার উদ্ধত রাইফেল, আর শত সহস্র অনুগত প্রজা। তার কর্তার হুকুমে যে কোনো মানুষের এক নিমেষে তার মুন্ডুটাকে নামিয়ে দিতে পারে। আর অন্যদিকে তান্ত্রিক ভদ্রলোক, তার শক্তিমতো কেবল শুধু দৈব শক্তি। তার আসল পরিচয় কেউ জানে না। কেউ কেউ বলেন যে তিনি এসেছিলেন তিব্বত থেকে, অপরপক্ষ বলে তিনি এসেছিলেন দক্ষিণ ভারত থেকে। প্রথমে দুজন দুজনকে মেপে চলার চেষ্টা করে। তারপর জ্যোতিপ্রকাশের যখন মনে হলো ওই তান্ত্রিকটা একটা বদলোক, তার কোনো ক্ষমতাই নেই, তখন তিনি আক্রমণের তরবারি শান দেওয়া শুরু করলেন। তান্ত্রিকটা নাকি অমাবস্যা রাতে শিশু বলিত, এমনই কুখ্যাতি ছিল তার। তারপর একদিন জ্যোতিপ্রকাশের প্ররোচনায় হাজার হাজার গ্রামবাসী অমাবস্যা রাতে ওই তান্ত্রিককে বল্লভ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারল, আর তার মাংস কেটে ভাসিয়ে দিল ওই হাড়মো নদীর জলে। সে আজ কত বছর আগেকার কথা ডাক্তার সাহেব। ইতিমধ্যে পাল্টে গেছে পরিবেশটা। প্রকৃতির অমোঘ নিয়মে একদিন চিরদিনের জন্য চোখ মুছলেন জ্যোতিপ্রকাশ। তার স্বাদের হাবিলেটা বিক্রি হয়ে গেল। এবার সেটার মালিক হলেন এই সুন্দরলাল। যখন আমি এই সুন্দরলালের এই ছোট্ট মেয়েটাকে প্রথম দেখেছিলাম, এই আশা মঞ্জিলে পা রেখেছিলাম আমি তখন কেয়ারটেকার হিসাবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল কেন ঠিক জানি না। মনের মধ্যে একটা প্রতিহিংসার আগুন জ্বলছিল ধিকি ধিকি করে অনেক দিন ধরে। যদিও জ্যোতিপ্রকাশের সঙ্গে ওই তান্ত্রিকের কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তো ওই তান্ত্রিকের যেখানে মৃত্যু হয়েছিল সেখানেই ঘুরে বেড়াচ্ছে সুন্দরলাল। তার সুন্দর সংসারের ছবিটা আমি কিছুতেই দেখতে পারতাম না আমার এই চোখের তারায়। অনেকদিন আগে বেশ কিছু তন্ত্র সাধনা করেছিলাম আমি। এমন কিছু আশ্চর্য গুণ আমি রপ্ত করেছি, সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। ভাবলাম কি করে সুন্দরলালের ক্ষতি করা যেতে পারে। এমন ক্ষতি করতে হবে যাতে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারে না সেই। ভাবতে ভাবতে চিন্তার মধ্যে একদিন একটা দারুণ পরিকল্পনা মনের মধ্যে ভেসে উঠল। আমি ভাবলাম সুন্দরলাল যাকে সব থেকে বেশি ভালোবাসে, এই ফুটফুটে সুন্দর রেশমিকে, তাকে আবার রাতে শিকার করলে কেমন হয়। শুরু হলো আবার গোপন সাধনা। যখন সবাই ঘুমিয়ে পড়ে আর যখন এই ঘুম নামে বিশ্ব চরাচরের চোখে, তখন আমার এই আদিম সত্তা জেগে ওঠে। প্রচন্ড রক্ত পিপাসা আমার। আমি এসে ধীরে ধীরে ঘুমন্ত রেশমির গলার দুধারে আবার দাঁতগুলো বসিয়ে দিই। অনেকক্ষণ ধরে এইভাবেই রক্ত পান করে আমি, তবেই মেটে আমার তৃষ্ণা। যতদিন পর্যন্ত আমার এই রক্ত পিপাসা না মিটবে ততদিন পর্যন্ত আমি শানাবো আমার এই হাতিয়ার। কিন্তু শিবপ্রসাদের কথা শেষ হওয়ার সাথে সাথেই ডাক্তার যাদব নিজেকে স্থির রাখতে পারলেন না। তার নির্ভুল লক্ষ্যভেদে পর পর গর্জন করে ওঠে বুলেট। মুহূর্তের মধ্যে বিদীর্ণ করে শিবপ্রসাদকে। একটা অট্টহাসির শব্দ শোনা যায়। কিন্তু শিবপ্রসাদ কোথায়? কোথায় গেল আশা মঞ্জিল? অবাক হয়ে ডাক্তার যাদব দেখলেন যে তিনি আর অনিশ কুমার দাঁড়িয়ে আছে একটা পোড়ো বাড়ির বাগানের সামনে। আশেপাশে কেউ কোথাও নেই। সেই প্রচন্ড শীতের রাতে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল ডাক্তার যাদবের। একটু দূরে একটা আগুন জ্বলতে দেখে সাহস করে এগিয়ে গেলেন তিনি। বুঝতে পারলেন কোনো একজন মানুষ বোধহয় গাজার কলকেতে দম দিচ্ছে। তার কাছে সংক্ষেপে ব্যাপারটা বলতেই সে হো হো করে হেসে ওঠে আর বলে, শেষ পর্যন্ত আপনাকে পাকড়া করলো ওই অদ্ভুত ভূতের আত্মাটা। অনেকদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছিল, তাও প্রায় 50-60 বছর আগে। তারপর তো সব হাওয়ায় মিলিয়ে গেছে ডাক্তার সাহেব। এবার অবাক হওয়ার পালা ডাক্তার বিক্রম যাদবের। তাহলে গতকাল যিনি ফোন করলেন তিনি কে? ঘরের মধ্যে শোয়ানো ছিল রেশমির শরীর,
আর তার চারপাশে পায়চারি করছিল এক উদ্বিগ্ন পিতা। ফিরে আসা জীবনের স্বীকারোক্তি জানিয়েছিলেন যে শিবপ্রসাদ তারা কোথায় গেলেন। নাকি এসব হলো সেই মায়া বা মরণ ছায়ার আশ্চর্য খেলা? নমস্কার, যদি গল্প পাঠে ভুল হয়ে থাকে আবারও বলছি ক্ষমা করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।